Hello everyone, আমি ডক্টর অনিশ খান, কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যান্ড কার্ডিওলজিস্ট, কল্যাণী। আমি বর্তমানে জেএনএম হাসপাতালের সঙ্গে কর্মরত। আজকে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড লাং ডে 25 সেপ্টেম্বর যেটা আমরা পালন করে থাকি, সেই ওয়ার্ল্ড লাং ডে উপলক্ষে কিছু সাধারণ উপদেশ ঠিক নয়, আই উইল সে ভেরি ফ্রেন্ডলি অ্যাডভাইস কিছু বলবো। সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাং ডে আমরা সাধারণত পালন করে থাকি সুস্থ সবল ফুসফুস বা সুস্থ হেলদি লাংস মেনটেন করার জন্য আমরা একটা সাধারণ কিছু ডাইরেকশনস বা দিক নির্দেশ মানুষকে দেওয়ার চেষ্টা করি, যাতে তারা সুস্থভাবে লাংসের বা ফুসফুসের কেয়ার করে যত্ন নিয়ে থাকতে পারে। ওয়ার্ল্ড লাং ডে উপলক্ষে আমি এটাই বলবো যে আমাদের মধ্যে সাধারণত আমরা যে ধরনের পেশেন্ট দেখি বা যে ধরনের পেশেন্ট ডিল করি, আমি আমার দীর্ঘ 15 বছরের পালমোনারি মেডিসিন প্র্যাকটিসে তাতে অনেক মানুষ আমি দেখেছি, অনেক কম বয়স্ক পুরুষ নারী অনেক লোককে আমি দেখেছি যে তারা এই আমাদের যে দৈনন্দিন কর্ম জীবনের ব্যস্ততার জন্য সাধারণত অনেকে যে একটু খুসখুসে কাশি বা কথায় কথায় সর্দি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, একটু সিজন চেঞ্জ হলে, একটু গরমের মধ্যে একটু এসিতে থাকলে বা একটু ঠান্ডা জল খেলে, এগুলোকে অনেকে অ্যাভয়েড করেন বা অতটা ভালোভাবে কেয়ার করেন না। এবার এটা ওরা ভাবেন যে একটু ঠান্ডা লেগে গেছে, এতে একটু কাশির সিরাপ খেলাম বা একটু অ্যান্টিবায়োটিক নিলাম, ঠান্ডাটা সেরে গেল। কিন্তু এই ধরনের জিনিসগুলো, এগুলো অনেক সময় দেখা যায় যে এগুলো একটা অ্যাস্থামার পূর্বাভাস। অ্যাস্থামা বা অ্যালার্জি এই ধরনের যে রোগ হয়, অ্যাস্থামা অ্যালার্জি ইট ইজ এন ক্রনিক কন্ডিশন, একটা ক্রনিক রোগ যেটা বংশগতভাবেও থাকতে পারে। অনেকেরই বাবা মা কেউ না কেউ অ্যাস্থামা অ্যালার্জি রোগে যারা আক্রান্ত থাকেন, পরবর্তী সময় নেক্সট জেনারেশন সেটা সংক্রমিত হয়। এবং এই যে ঘন ঘন সর্দি ঠান্ডা লেগে যাওয়া, এটা একটা অ্যাস্থামা অ্যালার্জির পূর্বাভাস হতে পারে। কারণ যদি এটাকে আমরা শুধু কাশির সিরাপ বা অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসার চেষ্টা করি, তাহলে পরবর্তী সময় কি হবে না, অনেক সময় এই ধরনের মানুষরা পরবর্তী সময়তে কাশি ভাবটা অনেক বেড়ে যায়, কাশতে কাশতে দম আটকে আসে এবং একটু কাজ করলে হাঁপিয়ে ওঠা, তখন সেটা অ্যাস্থামাটা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তাহলে এই ধরনের কোন রকম কোনো আপনি যদি সংক্রমণ দেখেন যে আপনার এই ধরনের ঘন ঘন সর্দি ঠান্ডা লেগে যাচ্ছে, এবং যেটা নর্মাল কাশির সিরাপ বা অ্যান্টিবায়োটিক 1-2 বার খেলেন ঠিক আছে, কিন্তু 1 মাসের মধ্যে 2 বার ঠান্ডা লেগে গেল, 12 মাসে 12-15 বার ঠান্ডা লাগছে, একটু সিজন চেঞ্জ হলেই ঠান্ডা লাগছে, তাহলে সেটা অ্যাস্থামা বা অ্যালার্জি কিনা, এই ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকা দরকার। এবং দরকার হলে তার জন্য পালমোনারি ফাংশন টেস্ট বা ফোর্স অসিকুলোমেট্রি, আমরা এখন নতুন ফোর্স অসিকুলোমেট্রি টেস্টও করে থাকি, ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা। কোনো প্রপার পালমোনোলজিস্ট বা পালমোনারি মেডিসিনের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, এবং যারা এই ধরনের ফুসফুসের চিকিৎসা বা অ্যালার্জির চিকিৎসা করে তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে দেখানো এবং সেই রোগ খুব শুরুতেই তার চিকিৎসা করা। তার জন্য দরকার পড়লে প্রপার যে ইনহেলার মেডিকেশন এবং ইত্যাদি ওষুধ আছে সেগুলোকে ভালোভাবে ব্যবহার করা, এটা করা খুব দরকার যদি আপনার লাংসকে সুস্থ রাখতে চান। পোস্ট কোভিড সিচুয়েশন, করোনা পরবর্তী সময় আমরা দেখেছি অনেকের মধ্যে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি, মানে যেটা আমাদের ফুসফুসে শ্বাসনালীগুলো যেগুলি থাকে সেগুলো বিভিন্ন ধরনের ধুলোবালি, অ্যালার্জি ইত্যাদি থেকে বেশি মাত্রায় রিঅ্যাকশন করে। অনেকের ক্ষেত্রে হয়তো আগে কম ছিল, কিন্তু পোস্ট কোভিড সিনারিতে দেখা যাচ্ছে এটাও একটু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটাও এক ধরনের অ্যাস্থামা বা বলতে পারেন হাঁপানি রোগের পূর্বাভাস। তো সেগুলোকেও ভালোভাবে চেকিং এ রাখা, নিয়মিত ডাক্তারকে দেখানো পালমোনারি মেডিসিনের, এবং দরকার পড়লে তার জন্য নিয়মিত বিধিনিষেধ করা খুবই জরুরি। এছাড়া সুস্থ লাংস রাখার জন্য অফকোর্স আমাদের হাতে নেই, বায়ু দূষণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে কলকাতা এবং তৎসন্নিহিত অঞ্চলে অনেক বেশি, শহরতলিতে হয়তো গ্রামের দিকে গেলে একটু বিশুদ্ধ বাতাস তাও পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের হাতে নেই। কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে নিয়মিত আমরা যদি কিছু প্রাণায়াম, কিছু ভালো খাবার দাবার, সুস্থ সবল থাকার জন্য যে সুস্থ ভালো খাবার দাবার, ফলাহার ইত্যাদি ভালোভাবে করি, কিছু প্রাণায়াম এক্সারসাইজ করি যেটাকে আমরা ব্রিদিং এক্সারসাইজ বলি, রেগুলার, এবং সর্বোপরি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই স্মোকিং না করা বা ধূম্রপান না করা, এটা একটা খুব জরুরি জিনিস সুস্থ লাংস রাখার জন্য। তো ইত্যাদি অভ্যেসগুলো আমাদের করা দরকার।
এবং এগুলো রাখা দরকার। তার সঙ্গে আমাদের অ্যাস্থামা অ্যালার্জির দিক যেমন খেয়াল রাখতে হবে, সেরকম করোনার সময় আমরা যেরকম করোনার ভয়ে সবাই মুখে মাস্ক ব্যবহার করতাম, এখন আমি মনে করি, আমি ইদানিং কালের প্র্যাকটিসেও দেখছি যে আমাদের এই মাস্ক ব্যবহার করা, ফেস মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরি। যে কোনো ভিড় জায়গায় যেখানে প্রচুর লোকের সমাবেশ, এরকম কোনো মেলা প্রাঙ্গণে গেলেন, উৎসবে গেলেন, কোনো মিছিলে গেলেন, মিটিং এ গেলেন, সেখানে সবাই মাস্ক ব্যবহার করা, একটা নিরাপদ দূরত্ব মেনটেন করা, এবং এইগুলো করলে পরে একটা এই ফুসফুসের যে রোগ এবং বিভিন্ন ধরনের যে ইনফেকশন ডিজিজ ফুসফুসে বা সংক্রামিত রোগ, সেগুলোর থেকেও যেমন অনেকটা মুক্ত থাকা যাবে, সেরকম নিজের ফুসফুসকেও অনেকটা সুস্থ সবল রাখা যাবে। এটাও একটা যেমন খুব জরুরি ব্যাপার, সেই রকম আপনাকে বাকি যেখানে খুব ধরনের পলিউশন আছে বা কোনো ফ্যাক্টরিগত ভাবে খুব ধোঁয়া বা অন্যান্য পলিউশন আছে, সেসব জায়গাকেও যতটা সম্ভব এড়িয়ে চলা ইত্যাদি এই অভ্যেসগুলো থাকা দরকার। এগুলি সব যতটা সম্ভব করলে পরে সুস্থ সবল ফুসফুস আমরা রাখতে পারবো, এবং সুস্থ সবল ফুসফুস থাকলে আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন এবং আরো সুস্থ সবলভাবে জীবনযাত্রা অতিবাহিত করবেন। আমি এই বলে আমি চেষ্টা করব যাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়ান্স অ্যাগেন আমি ডক্টর অনিশ খান আপনাদের সকলের সুস্থতা কামনা করি এবং ফুসফুসের সুস্থতাও কামনা করি।